So hello hunters, welcome back in my YouTube channel BioHunt by Mustafa sir. I'm your mentor MD Mustafa Chaudhary. So আজকের ক্লাসে আমরা বাকি যে হেডশটের ক্লাস যে সিরিজ শুরু করেছি ওটাকে কমপ্লিট করব মাইক্রোবস এর। আর মানে আজকে আমরা মাইক্রোবস এর ইউজ হাউসহোল্ড প্রোডাক্টে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে, সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে, বায়োগ্যাস এন্ড বায়ো ফার্টিলাইজার বানাতে গিয়ে কিভাবে ইউজ করি ওটাকে পুরো দেখে নিব, ঠিক আছে? সো আর দেরি না করে ক্লাস শুরু করা যায়। লেটস বিগিনস টুডে ক্লাস। ঠিক আছে, সো আমি যদি এর আগের ক্লাসের কিছু শর্ট সামারিটা নি তোমাদের কাছে, তো আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম মাইক্রোবস কি, ঠিক আছে? সো মাইক্রোবস হচ্ছে এমন অর্গানিজম যাকে আমরা মাইক্রোস্কোপে ভিজিবল করতে পারি, তাদেরকে কি বলা হচ্ছে? মাইক্রোবস বলা হচ্ছে। মাইক্রোবস এর মধ্যে আমরা ব্যাকটেরিয়াকে, ভাইরাসকে, ছত্রাককে, এগুলোকে রেখেছিলাম যে কি সব কি আছে, মাইক্রোবস আছে। আর এটা আমি এখানে খুলে রেখেছি যে কি তোমরা যাতে এখানে দেখতে পারো যে কি আজকে আমাদের টপিক গুলো কি কি আছে। তো আজকের টপিক হচ্ছে মাইক্রোবস ইউজ ইন হাউসহোল্ড প্রোডাক্ট। এর আগের ক্লাসেস গুলোতে কিছু স্টুডেন্টদের প্রবলেম হচ্ছিল তোমার গিয়ে লেখাগুলো আর কালার গুলো বুঝতে নিয়ে। তো আজকে আই থিঙ্ক অসুবিধা হবে না, তার কারণ হচ্ছে আমি কালার কম্বিনেশন ভালো করে ইউজ করব। সেটা কি হচ্ছে, মাইক্রোবস ইন হাউসহোল্ড প্রোডাক্ট। হাউসহোল্ড প্রোডাক্টে মাইক্রোবস কে কিভাবে ব্যবহার করব, মাইক্রোবস ইউজ ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, মাইক্রোবস ইউজ ইন সিওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, মাইক্রোবস ইউজ ইন বায়োগ্যাস প্রোডাকশন, মাইক্রোবস ইউজ ইন বায়োকন্ট্রোল এজেন্ট, and microbes as a biofertilizer and STP. STP also sewage treatment plant. এতগুলো টপিককে আজকে আমরা কভার করব, ঠিক আছে? তো আমি বলেছিলাম তোমাদেরকে যে কি তোমাদের হেডশট ক্লাস পুনরায় আসবে কিনা এটা ডিপেন্ড করছে তোমাদের ফিডব্যাকের উপর। তো ফিডব্যাক মোটামুটি যাই হোক ভালোই আছে, ঠিক আছে? 150-200 স্টুডেন্ট গুলো কন্টিনিউ ওয়েতে দেখছে, তো বাকি স্টুডেন্ট গুলো আস্তে আস্তে দেখতে লাগবে। ওই 150-200 স্টুডেন্ট গুলো লাভ পেতে গেলে আমার জন্য অনেক আছে। বাকি আজকে আমি এই চ্যাপ্টারটা তোমাদের কাছে পুরো কমপ্লিট করে দেবো, ঠিক আছে? তো একবার দেখে নাও, এগুলোকে আমি দেখিয়েছিলাম যে কি এগুলো কি আছে, ব্যাকটেরিয়া আছে, এখানে রড শেপ ব্যাকটেরিয়া আছে, এখানে স্ফেরিক্যাল ব্যাকটেরিয়া আছে। তাছাড়া এখানে আমরা এই এই এতে দেখেছিলাম কি আছে, এটা ব্যাকটেরিওফাজ ভাইরাস আছে, ঠিক আছে? তাছাড়া আমি এটাকে দেখিয়েছিলাম যে পেট্রিয়েট প্লেট আছে। পেট্রিয়েট প্লেট যেখানে আমরা মাইক্রোবস কে গ্রো করাই তাকে পেট্রিয়েট প্লেট বলা হয়, ঠিক আছে? তাছাড়া আমি তোমাদেরকে এই পোর্শনটা ভালো করে পড়িয়েছিলাম যে দই কিভাবে তৈরি করা যায়, ঠিক আছে? তো মাইক্রোবস এর দই তৈরি করার প্রসেস ছিল, দইয়ের ইম্পর্টেন্স ছিল মিল্ক টু কার্ড কনভার্টেশন, আর ভিটামিন B12 আছে দইয়ের মধ্যে এক্সেস পরিমাণে, ঠিক আছে? যেটা প্যানক্রিয়াসের প্যাথোজেন গুলোকে মারে। বা দইকে আমরা কি হিসাবে ব্যবহার করি, প্রোবায়োটিক ফুড হিসাবে ব্যবহার করি, প্রোবায়োটিক ফুড হিসাবে ব্যবহার করি, ঠিক আছে? তো এটা তো ছিল প্রিভিয়াস ক্লাস, আগেকার ক্লাস যেটা আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? এছাড়া মাইক্রোবস ইউজ ইন হাউসহোল্ড প্রোডাক্টে এই স্লাইডটা ভালো করে দেখো তোমরা। আর কাহিনী হচ্ছে মাইক্রোবস ইন হাউসহোল্ড প্রোডাক্ট টু ক্রিয়েট ফার্মেন্টেড ফুডস, ঠিক আছে? তো এর জন্য আমি একটা নতুন স্লাইড নিয়ে নিচ্ছি। আগে তোমাদেরকে আগে আমি লিখে বুঝিয়ে দিই, ঠিক আছে? তারপর না হলে আমি ওটাকে এখান থেকে রিড করিয়ে বুঝিয়ে দিব, ঠিক আছে? বুঝতে পারলো? দেখো, মাইক্রোবস ইউজ ইন হাউসহোল্ড প্রোডাক্টস। তো হাউসহোল্ড প্রোডাক্টে, ঠিক আছে, হাউসহোল্ড প্রোডাক্টে আমরা অলরেডি পড়ে নিয়েছি কার্ড ফর্মেশন হয়ে গেছে, কার্ড ফর্মেশন এটা হয়ে গেছে। আর যেটা আমরা আজকে পড়বো সেটা হচ্ছে তোমার গিয়ে মাইক্রোবস ইউজ ইন fermented
ফার্মেন্টেটেড ফুড, ফার্মেন্টেটেড ফুড, মাইক্রোবস এর ব্যবহার আমরা ফার্মেন্টেটেড ফুডে কিভাবে, তো মাইক্রোবস ইউজ ইন ফার্মেন্টেটেড ফুডস, এখানে আমরা ইউজ করব কি, ইউজ, ঠিক আছে, ডো, ডো। अब বুঝতে হয় যে ডো কি। তো ডো হচ্ছে যে আটাকে আমরা ভিজিয়ে যে রাখি, ঠিক আছে, ওটাকে আমরা ডো বলি। তো ডো এর মধ্যে আমরা যখন ইস্ট কে ব্যবহার করে দিই, ইস্ট, ঠিক আছে, স্পেশালি যে ইস্ট কে ব্যবহার করি আমরা সেটা হচ্ছে সেক্রোমাইসিস, ঠিক আছে, সেরিভেসি, সেক্রোমাইসিস সেরিভেসি, এটাকে ব্যবহার করা হয়। তো এই ডো থেকে যে ফার্মেন্টেটেড ফুড গুলো তৈরি হয় সেটা কি কি হচ্ছে, ইডলি, ঠিক আছে, ডোসা, ডোসা, ঢোকলা, ঢোকলা, ইডলি, ডোসা, ঢোকলা, এগুলো তৈরি করা হচ্ছে। তাছাড়া বেকারি ফুড গুলো যেমন কি ব্রেড, ঠিক আছে, ব্রেড, আর কি বিস্কুটস, ঠিক আছে, বিস্কুটস, এগুলো, এই কারণে আমরা সেক্রোমাইসিস সেরিভেসিকে বেকারস ইস্টও বলি, অলসো কল্ড, ঠিক আছে, অলসো কল্ড বেকারস ইস্ট, অলসো কল্ড বেকারস ইস্ট, এটাকে আমরা বেকারস ইস্টও বলি। কথা বুঝতে পারলে? এই পয়েন্টটাও মনে রাখবে যে আমরা এটাকে কি বলছি, বেকারস ইস্ট বলছি। আর দেখো এখানে ডো এর মধ্যে আমরা কার্বন ডাই অক্সাইড এর পাফিড দেখতে পাবো, কার্বন ডাই অক্সাইডের কি দেখতে পাবো, পাফিড দেখতে পাবো। তো এমন ফুড যেখানে কার্বন ডাই অক্সাইডের পাফিড থাকবে তাকে আমরা ফার্মেন্টেটেড ফুড বলি। আরো আছে আমাদের, যেমন কি যে ট্রেডিশনাল ফুড গুলো আছে, সাপোজ এক্সাম্পল রূপে তোমরা পুয়ার নাম শুনে হবে, পুয়া, তারপরে চিতাই বা চিতুয়া, পুলি পিঠা, এগুলো সব কিছু কি আছে, ফার্মেন্টেটেড ফুড গুলো আছে। আর এখন ঠান্ডার সময় আছে, পুলি পিঠার একটা তো আমাদের বাঙালিদের মধ্যে ফেস্টিভ্যাল চলে, তাই না? তো এটা কি আছে, সব ফার্মেন্টেটেড ফুড গুলো আছে। তো কাহিনী হচ্ছে যে এখানে যে সায়েন্স কে ইউজ করা হয় সেটা কি হচ্ছে, সায়েন্স ইউজ হচ্ছে তোমার গিয়ে কি হয়, এই ডো এর মধ্যে, ঠিক আছে, ডো, ডো কে আমরা, ঠিক আছে, এই ডো এর মধ্যে ডো এর মধ্যে আমরা ইস্ট দিয়ে অ্যানারোবিক রেসপিরেশন করাই, কি করাই, অ্যানারোবিক রেসপিরেশন, অবাত শোষণ ঘটায়। তো অবাত শোষণ হতে গেলে আমরা জানি কি যে কি ডো থেকে রিলিজ হবে কি কার্বন ডাই অক্সাইডের পাফিড, কার্বন ডাই অক্সাইডের কি রিলিজ হবে, পাফিড রিলিজ হবে, ঠিক আছে। আর প্লাস এখানে হয় ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, আর না হয়ে এখানে তৈরি হবে ইথাইল, ইথাইল অ্যালকোহল, কি তৈরি হবে, ইথাইল অ্যালকোহল তৈরি হবে। এটাই তো এনারোবিক রেসপিরেশন। আর এই এনারোবিক রেসপিরেশন কে যদি ল্যাকটিক অ্যাসিড তৈরি করাচ্ছি তাহলে এটাকে আমরা কি বলে দিচ্ছি, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। আর যদি ইথাইল অ্যালকোহল কে তৈরি করাচ্ছি তাহলে এটাকে বলছি কোহল ফার্মেন্টেশন। কথা বুঝতে পারলে? তো ইথাইল অ্যালকোহল প্রোডাকশন হতে গেলেই কিন্তু কার্বন ডাই অক্সাইড এর সাথে বেরোবে, এর সাথে খুব কম পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেরোয়, ল্যাকটিক অ্যাসিডের সাথে খুবই কম পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেরোয়। কথা বুঝতে পারলে? সো আমরা এই স্লাইডটাতে কি পড়ছি, এই স্লাইডটাতে পড়ছি মাইক্রোবস এর কি ইউজ আছে হাউসহোল্ড প্রোডাক্টে। তো হাউসহোল্ড প্রোডাক্টে এর আগে আমাদের ক্লাসটাতে আমরা কার্ড ফরমেশন তো অলরেডি পড়ে নিয়েছি, আজকে পড়ছি কিছু ফার্মেন্টেটেড ফুড। তো ফার্মেন্টেটেড ফুডে আমরা ইউজ করছি কাকে, ডোকে, ঠিক আছে। আর ডো এর মধ্যে ইস্ট লাগাচ্ছি যেটাকে বলা হচ্ছে সেক্রোমাইসিস সেরিভেসি, যেটাকে আমরা বেকারস ইস্টও বলতে পারি, এটা আইএনপি পয়েন্ট হবে, ঠিক আছে, বেকারস ইস্ট, অলসো কল্ড বেকারস ইস্ট, যার দ্বারা আমরা কি কি খাবার বানাতে পারি, ইডলি, ডোসা, ঢোকলা, ব্রেড, বিস্কুট, ঠিক আছে, এগুলো তৈরি করতে পারি। এখানে কি সায়েন্স ইয়ে আছে, তো ডোকে আমরা
অ্যানারোবিক রেসপিরেশনে ইস্ট দ্বারা ফার্মেন্টেট করি, যেখানে কার্বন ডাই অক্সাইডের পাফিট বেরোয় আর ল্যাকটিক অ্যাসিড আর ইথাইল অ্যালকোহল তৈরি হবে। কথা বুঝতে পারলো? আর দেখো এখানে যদি আমরা আরো কিছু কিনি, মানে একটা স্লাইড নিই, তো আরো ফার্মেন্টেটেড ফুড গুলো আছে, ঠিক আছে? ফার্মেন্টেটেড ফার্মেন্টেটেড ফুডস ফার্মেন্টেটেড ফুডস আর কি কি আছে? তো তোমার গিয়ে ফার্মেন্টেটেড ফুডস এর মধ্যে আমরা ব্রেড, ঠিক আছে, ইডলি, ঠিক আছে, ডোসা, ডোসা, ঢোকলা, ঢোকলা, ঠিক আছে, বিস্কুটস, বিস্কুটস, ঠিক আছে, এগুলো তো রাখলাম। প্লাস আরো আছে যেমন কি ফার্মেন্টেটেড 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 ব্যাম্বু, ফার্মেন্টেটেড ব্যাম্বু। বাঁশ খেয়েছো তো? ঠিক আছে, বাঁশ ওটা খাওয়া না যেটা তোমরা ভাবছো, বাঁশের আচার হয় একটা, ঠিক আছে? তো ওই আচারকে আমরা ফার্মেন্টেটেড প্রসেসে তৈরি করি, ফার্মেন্টেটেড ব্যাম্বু। এই পাহাড়ি এলাকাগুলোতে খুব ফেমাস আছে, ঠিক আছে, ফার্মেন্টেটেড ব্যাম্বু। এছাড়া ফার্মেন্টেটেড সয়াবিন, ফার্মেন্টেটেড ফার্মেন্টেটেড সয়াবিন, সয়াবিন, ঠিক আছে, ফার্মেন্টেটেড সয়াবিন। এছাড়া আমরা ফার্মেন্টেটেড ফিশও খাই, ফার্মেন্টেটেড ফিশ। আর ফার্মেন্টেটেড ফিশ তো সাউথ ইন্ডিয়ার ট্রেডিশনাল ফুড আছে। এছাড়া কিছু ফার্মেন্টেটেড ড্রিঙ্কসও আছে, ফার্মেন্টেটেড ড্রিঙ্কসও খাই আমরা, ঠিক আছে? যেমন কি এক্সাম্পল হিসাবে টোডিকে রাখি, টোডি এক্সাম্পল হিসাবে কি আছে? টোডি আছে। টোডি আসলে পাই কোথায়? পাম ট্রি থেকে। কি থেকে? পাম ট্রি থেকে। আর ধরে নাও আমি একটা পাম ট্রি ড্র করছি, হ্যাঁ, বুঝতে পারলাম? এইরকমেরই, বুঝে নাও। ঠিক আছে, পাম ট্রি হয়। তো পাম ট্রির মধ্যে যে নতুন শাখাগুলো থাকে, ওই শাখাগুলোকে কেটে এখানে কলস বেঁধে দেওয়া হয়। তো কলস বেঁধে দিতে গেলে এখানে প্লান্টের শেপ পড়বে, আর এই শেপ এখানে কি হয়ে যাবে? ফার্মেন্টেড হয়ে যাবে, ফার্মেন্টেড হয়ে যাবে। আর ফার্মেন্টেড হয়ে তৈরি করবে টোডি। কি তৈরি করবে? টোডি তৈরি করবে, ঠিক আছে? ফার্মেন্টেড হয়ে এটা কি তৈরি করবে? টোডি। খেয়ে হবে সবাই এক কথায়। আমি যদি বলি তো তারি, কাঠখুট্টা ভাষায় আমাদের গ্রাম্য অঞ্চলে যেটা চলে, ঠিক আছে, তারি একটা ফার্মেন্টেটেড ড্রিঙ্ক আছে, যেটা তাল গাছের পাম, বা এটা ডেটস ট্রিও করতে পারি আমরা, ডেটস ট্রি করতে পারি। এখন তোমার গিয়ে ঠান্ডার মরশুম চলছে, এখন খেজুরের তারি বিক্রি হতে হবে। বা খেজুরে দেখো এখন নলেন গুড় ফেমাস আছে, নলেন গুড়ের মিষ্টি, বা খেজুর গুড়ের খেজুর গুড় দিয়ে পুলি পিঠা তৈরি করা। বাঙালিদের কাছে এগুলো খাওয়া ফেস্টিভ্যাল আছে। বাঙালি কিছু পারে বা না পারে, খাওয়ার খেতে পারে। কথা বুঝতে পারলাম? তো ডেটস ট্রি, পাম ট্রি, এগুলোর যে স্যাপ আছে, এই স্যাপ থেকে আমরা ফার্মেন্টেটেড টোডি পাই। কথা বুঝতে পারলাম? এ সাউথ ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে এটা বেশি ফেমাস আছে। সাউথ ইন্ডিয়ার ট্রেডিশনাল ফুড আছে, ট্রেডিশনাল ড্রিঙ্ক আছে, ট্রেডিশনাল ড্রিঙ্ক আছে। কথা বুঝতে পারলাম? প্লাস আমাদের নর্থ ইন্ডিয়াতেও এখন খুব বেশি, খুব জোর চলে। তো এটা পুরো কমপ্লিট হয়ে গেল তোমাদের গিয়ে কি ফার্মেন্টেটেড ফুড, মাইক্রোবস এর ইউজ করে আমরা কিভাবে ফার্মেন্টেটেড ফুডস গুলো বানালাম। তো ডো এর ফিনোমেনন বুঝতে পারলে? ডো দিয়ে আমরা কি কি বানাচ্ছি? ইডলি, ডোসা, ঢোকলা, ব্রেড, বিস্কুট, ইটিসি, ঠিক আছে? এখানে অ্যানারোবিক রেসপিরেশন করছি। আর এখানে আমরা একটা আর এক্সট্রা করে কি করলাম? ফার্মেন্টেটেড ব্যাম্বু, ফার্মেন্টেটেড সয়াবিন এন্ড ফার্মেন্টেটেড ফিশ, ঠিক আছে? এছাড়া ড্রিঙ্ক এর মধ্যে কি আছে? ফার্মেন্টেটেড ড্রিঙ্ক এর মধ্যে হচ্ছে টোডি। কি আছে? টোডি। বুঝতে পারলাম? তো আশা করি আজকে হ্যান্ড রাইটিং এ আর তোমার গিয়ে কি বোর্ডে লেখা বুঝতে অসুবিধা হতে হবে না, কারণ কি আমি ব্রড করে দিয়েছি এটা, ঠিক আছে? ভালো করেই লেখাগুলো বুঝে যাচ্ছে। আমি তোমাদেরকে এবার স্লাইডটা থেকে বুঝিয়ে দিই। এই যে দেখো, এখানে দেখতে পাচ্ছ মাইক্রোবস ইন হাউসহোল্ড প্রোডাক্টে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন, অ্যানারোবিক্যালি রেসপিরেশন ইন ডো, ঠিক আছে?
তো ব্যাকটেরিয়াতে আমরা যদি ফার্মেন্টেশন করি ডোকে, তাহলে আমরা কি কি পাচ্ছি, যেমন কি ডোসা, ইডলি, ঠিক আছে। হ্যাঁ, তোমরা এই পয়েন্টটা এখান থেকে মনে রাখবে, সরি, এই পয়েন্টটা এখান থেকে মনে রাখবে, এই যে এটা আমি তোমাদেরকে বুঝালাম। তো এখানে এই যে ইডলি, ডোসা, ঢোকলা এগুলোকে ইউজ করতে গিয়ে ডোতে আমরা ব্যাকটেরিয়ার ইউজ করব। কিসের ইউজ করব, মানে ব্যাকটেরিয়া দ্বারা একে ফার্মেন্টেড করব। আর ডোকে আমরা ইস্ট দ্বারা ফার্মেন্টেড করব, তো এনাদার কিছু তৈরি হবে। তো এখানে তোমরা এই স্লাইডটাতে দেখো, ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন এনারোবিক্যালি রেসপিরেশন ইন ডো used to make food such as dosa, idli, etc. পাফিড আপ, এখানে কার 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 পাফিড বেরোচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পাফিড বেরিয়েছে। অ্যাপিয়ারেন্ট অফ ডো ইজ ডিউ টু দ্য প্রোডাকশন অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস, ঠিক আছে। সো কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রোডাকশনে ওটা তৈরি হচ্ছে। এছাড়া আর কোনটা স্লাইড আছে, এই যে এটা দেখো, মাইক্রোবস ইন হাউসহোল্ড প্রোডাক্টে বেকারস ইস্ট বলে কাকে চেনা যাচ্ছে, স্যাক্রোমাইসিস সেরিভেসিকে। ইট ইজ ইউজড টু মেক ব্রেড বাই ফার্মেন্টিং ডো, ঠিক আছে। আমরা এখানে ডো কে কি করব, ফার্মেন্টেড করব। আর এইগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট কার্বন ডাই অক্সাইডের কি আছে, টিনি হোলস গুলো আছে, যেগুলো ব্রেড থেকে বেরিয়েছে। কথা বুঝতে পারলে? তো এই পয়েন্টটাও স্পেশাল পয়েন্ট হিসাবে মনে রাখবে, যে কি ইডলি, ডোসা, ঢোকলা এগুলো বানাতে গিয়ে ডোকে আমরা ফার্মেন্টেড করব ব্যাকটেরিয়া দ্বারা। আর ব্রেড বানাতে গিয়ে, বিস্কুটস বানাতে গিয়ে যেগুলো বেকারস ফুড গুলো আছে ওগুলোতে ফার্মেন্টেড করব স্যাক্রোমাইসিস সেরিভেসি দ্বারা। কথা বুঝলো? এবার দেখো, টডির দেইনি, ঠিক আছে, তো কোনো ব্যাপার নেই, আমি তোমাদেরকে আলাদা করে পড়িয়ে দিচ্ছি ওটা। এবার দেখো, এবার হচ্ছে চিজ ফরমেশন, ঠিক আছে, চিজ ফরমেশন। তো চিজ কে ভালো করে বুঝে নাও, আগে আমি বুঝিয়ে দিই, ঠিক আছে, একটা স্লাইড নিয়ে, তারপরে ওটা চিজটাকে আমি স্লাইড থেকে পড়াবো। তো চিজ ফরমেশন প্রসেস, ফরমেশন প্রসেস, ঠিক আছে, চিজ ফরমেশন প্রসেস। এখানে কি আছে, যে সেম মিল্ক নিতে হবে। আর এর আগে বলেছি মিল্ক হচ্ছে ইমালশন লিকুইড, মিল্ক কি আছে, ইমালশন লিকুইড আছে। এর মানে হচ্ছে মিল্কের মধ্যে দুটো জিনিস, মিল্কের মধ্যে দুটো জিনিস, জল আর কি, ফ্যাট। এই জল আর ফ্যাট কে এড করে রাখে কে, কেজিন প্রোটিন। কে রাখে বলো, কেজিন প্রোটিন। আর এই কেজিন প্রোটিন কে আমরা কি করব এখানে, ঠিক আছে, ডাইজেস্ট করে দেব, কমপ্লিটলি ডাইজেস্ট, ঠিক আছে। দইয়ের ক্ষেত্রে আমরা এটা কি করছিলাম, স্লাইটলি ডাইজেস্ট করছিলাম, কিন্তু এখানে কমপ্লিটলি ডাইজেস্ট করব, ঠিক আছে। সো কমপ্লিটলি ডাইজেস্ট করতে গেলে কেজিন প্রোটিন ভেঙে যাবে যখন, তো ওয়াটার মলিকিউল আলাদা হয়ে যাবে আর বাকি দুধের মিল্ক কম্পোনেন্ট আলাদা হয়ে যাবে। তো কি করব, মিল্ককে কমপ্লিটলি ডাইজেস্ট করার পর, ঠিক আছে, কমপ্লিটলি ডাইজেস্টেড প্রোটিন থেকে আমরা কি করব, রিলিজ করে দেব, রিলিজ ওয়াটার মলিকিউল। এখান থেকে কমপ্লিটলি রিলিজ করে দেব, কমপ্লিটলি রিলিজ করে দেব ওয়াটার মলিকিউলকে। আর রেস্ট অফ মিল্ক, ঠিক আছে, রেস্ট অফ মিল্ক প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট ফার্মেন্টেটেড বাই, ফার্মেন্টেটেড ফার্মেন্টেটেড বাই, ঠিক আছে, বাই এডিং ব্যাকটেরিয়া, ঠিক আছে, বাই এডিং ব্যাকটেরিয়া। কোথাও বুঝতে পারলাম, ব্যাকটেরিয়া এড করে, অর ইস্ট, ঠিক আছে, অর আমরা ফাঙ্গাস করতে পারি এখানে, ঠিক আছে, ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসকে এড করে ওটাকে ছেড়ে দিব। এবার ফাঙ্গাস আর ইস্ট কে এড করে যদি ছেড়ে দিই, তাহলে দুই রকমের চিজ তৈরি হবে। এখানে বলা হয়, ঠিক আছে, টাইপ টাইপ এন্ড টেক্সচার, টেক্সচার অফ চিজ, চিজ ডিপেন্ড অন ডিপেন্ড অন ডিপেন্ড অন মাইক্রোবস, ঠিক আছে, মাইক্রোবস এর উপর ডিপেন্ড করে তৈরি হয় চিজের টাইপ এন্ড টেক্সচার। তো চিজ দুই রকমের যেটা হবে, একটা হবে তোমার গিয়ে কি, একটা হবে সুইস চিজ,
ঠিক আছে, সুইস চিজ। আর একটা হয়ে যাবে তোমার গিয়ে রকফোর্ট চিজ। রকফোর্ট চিজ, তো রকফোর্ট চিজ যে আছে, এখানে তোমাকে পেনিসিলিয়াম রকফোর্টিকে এড করতে হবে। ঠিক আছে, পেনিসিলিয়াম রকফোর্টি, রকফোর্টি একটা কি আছে, একটা তোমার গিয়ে ইস্ট আছে, মানে ফাঙ্গাস আছে, আসলে ইস্ট না ফাঙ্গাস একই ব্যাপার আছে, ফাঙ্গাস আছে, এই ছত্রাককে এড করব। আর সুইস চিজে আমরা একটা ব্যাকটেরিয়াকে এড করব, প্রোপিনিও ব্যাকটেরিয়া। আমি ওগুলো স্লাইডে দিয়ে দিচ্ছি, বুঝে যাবে। ঠিক আছে, সুইস চিজ কি হয় তোমার গিয়ে লার্জ হোল হয়, এখানে বড় বড় এরকম হোল থাকবে, লার্জ কার্বন ডাই অক্সাইড, লার্জ পাফিড হবে। ঠিক আছে, পাফিড। আর তোমরা এখনই বুঝলা পাফিড কিসের বেরোবে, কার্বন ডাই অক্সাইডের। আর এখানে এখানে স্মল পাফিড গুলো হবে, এরকম স্মল পাফিড গুলো হবে। ঠিক আছে, এটা তোমরা বুঝে পাবা ওই টম এন্ড জেরি দেখে পাবা। টম এন্ড জেরিতে যে অনেক সময় দেখবা না যে কি বড় বড় হোল গুলো থাকে, ওর মধ্যে টম ঢুকে যায়, টম না ঢুকে যায়, জেরি খেয়ে ঢুকে, যেটাই ইঁদুরটা। ঠিক আছে, তো তোমার গিয়ে দুই রকমের চিজ হচ্ছে, রকফোর্ড এবং কি আছে সুইস চিজ। এই যে দেখতে পাচ্ছ সুইস চিজে আছে লার্জ হোল গুলো আছে, কালারে কি হয়ে যাচ্ছে, এই যে বড় বড়, কথা বুঝতে পারলে, লার্জ হোল আছে। আর এই যে রকফোর্ড চিজ আছে, হোল গুলো কি আছে, খুবই ছোট ছোট দেখতে পাচ্ছ, এই যে আচ্ছা, এগুলো হোল আছে। এখানে রকফোর্ড চিজ কে ইন্ডিকেট করে দিয়েছে, সুইস চিজ আছে। ঠিক আছে, এই যে প্রোপিনিয়াম ব্যাকটেরিয়াম ও পেনিসিলিয়াম রকফোর্টি, পেনিসিলিয়াম রকফোর্টি দ্বারা একে করব, আর প্রোপিনিয়াম ব্যাকটেরিয়াম দ্বারা এটা করব। মানে যেটা আসল কথা কি দেখো, দুধের থেকে যে ছানা পাই কিনা, ওই ছানাটাকে, ঠিক আছে, একদম পুরো কমপ্লিটলি জল বের করে ওর মধ্যে যদি প্রোপিনিও ব্যাকটেরিয়া দিলাম তো সুইস চিজ, আর যদি ওর মধ্যে পেনিসিলিয়াম রকফোর্টি দিলাম তাহলে রকফোর্ট চিজ তৈরি হয়ে যাবে। এই যে দেখো, সুইস চিজ has a larger holes due to production of carbon dioxide by Propionibacterium bacterium, and Roquefort cheese is retained by a growing a fungus Penicillium roqueforti on them. ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে গেল, চিজও কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো মাইক্রোবস ইউজ চিজ হলো, কার্ড হলো। ঠিক আছে, আর যে বাকি প্রোডাক্ট গুলো হলো ওগুলো পড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে এই স্লাইডটা আগে দেখো, একটা নতুন স্লাইড নিয়ে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিই। এবার যেটা হেডিং পড়বে সেটা হচ্ছে মাইক্রোবস, মাইক্রোবস ইউজ ইন ইন্ডাস্ট্রিয়াল। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রাম বা ইন্ডাস্ট্রিয়াল ফিল্ড এ মাইক্রোবস এর কি ব্যবহার আছে। তো মাইক্রোবস কে আমরা তিনটা ইন্ডাস্ট্রিতে যদি নিয়ে যাই, ঠিক আছে, যেটা সব থেকে বড় বড় ইন্ডাস্ট্রি গুলো আছে, সেটা কি কি আছে, সব থেকে প্রথমে অ্যালকোহলিক, অ্যালকোহলিক বেভারেজ, অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রি, অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রি। আর কি আছে, তো একটা হচ্ছে তোমার গিয়ে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক ইন্ডাস্ট্রি। আর একটা হয়ে যাচ্ছে কেমিক্যাল, কেমিক্যাল এনজাইমস, কেমিক্যাল এনজাইমস এন্ড অ্যাসিড ইন্ডাস্ট্রি এন্ড সাম অ্যাসিড ইন্ডাস্ট্রি। তোমাদের নিট এক্সামিনেশনে এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসার যে চান্স থাকে এই জায়গা থেকে, কেমিক্যাল এনজাইমস এন্ড অ্যাসিডস থেকে। ঠিক আছে, তো আমরা কিন্তু অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রি থেকে পড়তে শুরু করব। কি থেকে পড়বো, একটা পড়বো অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রি। তো দেখো, অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রিকে আমি আগে বুঝিয়ে দিই যদি, তো অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রি, বেভারেজ ইন্ডাস্ট্রি, ঠিক আছে, অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রি। আর এটা ছোট মোটো ইন্ডাস্ট্রি না, ঠিক আছে, একদম মানে বুঝতে ভুল করবে না, ছোট মোটো ইন্ডাস্ট্রি না, সব থেকে গ্রোয়িং অ্যান্ড নো লস যে ইন্ডাস্ট্রি আছে এটাই হচ্ছে অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রি। তার কারণ হচ্ছে যে অ্যালকোহলিক প্রোডাক্ট গুলো কোনোদিনও খারাপ হয় না,
ইভেন ও যত ওল্ড হবে, যত পুরাতন হবে, তার কোয়ালিটি তত বাড়ে। ঠিক আছে, এক কথায় অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রি বলতে বুঝায় মদ ফদের ইন্ডাস্ট্রি, বিয়ার, ব্র্যান্ডি, হুইস্কি, ওয়াইন টোয়াইন, এই টাইপের ইন্ডাস্ট্রিকে আমরা অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রি বলছি। তো আমাদের এখানে কি হচ্ছে যে অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রি একটু কম সম করে সার্কুলেট হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে। এর যে গ্রোথ, ডেভেলপমেন্ট গ্রোথ প্রচুর বেশি পরিমাণে আছে। আর তোমরা ভারত থেকে মিলিয়ে নিতে পারো যে কি কোভিড এর টাইমে যখন লকডাউন চলছিল, তো লকডাউনে আমাদের দেশের জিডিপি মাইনাসে যাচ্ছিল। ঠিক আছে, এবার ওই জিডিপিটা প্লাস হয়ে গেল যখন তোমার কি একদিনের জন্য কেবলমাত্র মদের দোকান খুলে রেখেছিল। তোমরা আন্দাজা করো যে কি একটা কত গ্রোয়িং ইন্ডাস্ট্রি আছে। আর এই পুরো ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে কার উপর? মাইক্রোবস এর উপর। বুঝতে পারলা? তো অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রি তে আমরা আগে এর যদি ফর্মুলা পড়ি তাহলে কি হচ্ছে যে আমরা যে কোনো সুগার সোর্সকে, ঠিক আছে, সুগার সোর্স কি কি হতে পারে, মানে এমন কোন ফুড বা এমন কোন শেপ যেটাতে সুগার পাওয়া যাবে তাকে আমরা কি বলছি? সুগার সোর্স বলি। তো সুগার সোর্স যেমন কি তোমার গিয়ে বার্লি, ঠিক আছে, গম, তারপরে তোমার গিয়ে কি হতে পারে, সুগার কেন, আলু বা পটেটো, এগুলো যে আছে সব সুগার সোর্স আছে। তো যে কোনো সুগার সোর্সকে আমরা কি করি যে কি বড় একটা ফার্মেন্টারে, কিসে? ফার্মেন্টার। ফার্মেন্টারকে তোমাদেরকে আমি বলে দিই এটা বায়োরিয়েক্টরও বলা হবে। বায়োরিয়েক্টর, ঠিক আছে, কেন বায়োরিয়েক্টর বলা হয়? যেখানে বায়োলজিক্যাল রিঅ্যাকশন হবে, ঠিক আছে, যেখানে কি হবে? বায়োলজিক্যাল রিঅ্যাকশন হবে, তাকে আমরা কি বলবো? বায়োলজিক্যাল রিঅ্যাকশন হবে, তাকে আমরা ফার্মেন্টার বলবো। বায়োলজিক্যাল রিঅ্যাকশন কন্ডাক্ট। তো ঘাবড়ানোর কি আছে? কোন টপিক হার্ড বা ইজি হয় না। কোথাও বুঝতে পারলে? এটা তোমার মাইন্ডের উপর ডিপেন্ড করছে যে আমি ওটাকে নিচ্ছি কি করে। আর আমরা যখন পড়াই, তুমি নিজের মাইন্ডকে যদি প্রেজেন্টে রাখো, ঠিক আছে, মানে ফিউচারে কি হবে, পাস্টে কি গেল, এগুলো যদি না ভেবে তুমি একটা টাইম যখন মোবাইল খুলে বসে আছো, পড়ছো, তো তোমার বাস্তবতা, রিয়েলিটি কি আছে? তোমার রিয়েলিটি হচ্ছে যে আমি পড়ার জন্য মোবাইল খুলেছি, ভিডিও ওপেন করেছি, ক্লাস দেখছি। তো রিয়েলিটিতে বাঁচো। মানে এই ক্লাসটা স্যার এক একটা পয়েন্ট কি বলছে, এক একটা টার্ম কি বলছে, তারপর দেখো পুরো ক্লাস খটখট করে মাথায় ঢুকে গেছে। পরবর্তীতে বা এখন যদি পেন পেন্সিল ইউজ করছো না, পরবর্তীতে পুরো ক্লাস করে নাও, আর তারপরে কি করো, আধা ঘন্টা ম্যাপে যাও। ঠিক আছে, ঘুমাবে না, চোখ বন্ধ করে ম্যাপে যাও, পুরো ক্লাসের সামারি মাথার মধ্যে ঘুরাও। পুরো ক্লাসের সামারি মেরে দেওয়ার পর এবার ওটাকে খাতা আর পেনে নামানোর চেষ্টা করো ব্রেনে। এবার না হলে কি আছে, এগুলো স্ক্রিনশট মেরে রাখবে, ওখান থেকে দেখে দেখে আবার রিকল করে লিখবে। এগুলোকে ট্রাই করতে হয়। প্রথম হয়তো 7 দিন অসুবিধা হবে, প্রথম 7 দিনে হয়তো তুমি 10% নামাতে পারছো বা 20% নামাতে পারবে। তার পরবর্তীতে এমন তোমার অভ্যাস হয়ে যাবে যে কি হয়তো পুরো 80% 90% কে তুমি নামিয়ে দিবে। এই কারণে বলে না যে ব্রেন কে ঘষতে গেলে তীক্ষ্ণ হয়, ঠিক আছে, না ঘষতে গেলে ব্রেন কোনোদিনও তীক্ষ্ণ হবে না। কথা বুঝলা? তো ওই যে আমরা এটা জানি ঠিক, কিন্তু কেউ আমাদেরকে রুলস শেখায় না যে ব্রেনটাকে ঘষতে কিভাবে হয়। তো ব্রেনকে ঘষার এটাই রুলস। তুমি পুরো ক্লাসকে দেখে নাও, আধা 1 ঘন্টা 2 ঘন্টা 2 এর স্পিড দিয়ে ক্লাসকে দেখে নাও, একদম মন দিয়ে প্রেজেন্টে থেকে। ঠিক আছে, তারপরে তুমি ম্যাপ নিয়ে পুরো ক্লাসকে নামানোর চেষ্টা করো। আজকে 5% নামবে, তারপরের দিন 10% নামবে, তারপরের দিন 15% নামবে, এরকম করে ইনক্রিজ করতে করতে দেখো তুমি 21 ডেজ এর মধ্যে একদম ফটোগ্রাফিক মেমোরিকে ডেভেলপ করে নিবে নিজের মধ্যে। তো কে বলে ফটোগ্রাফিক মেমোরি এখন ডেভেলপ হবে না? হবে, বাস তোমার প্রচেষ্টা তোমার ব্রেনকে ফটোগ্রাফিক মেমোরিতে নিয়ে কনভার্ট করে দিবে। কথা বুঝতে পারলে? সো আমরা এখন কি বললাম, এটা এই টপিকটাকেই বুঝো। দেখো তো আমি কি বলছি যে কি সুগার সোর্স কে নিয়ে আমরা ফার্মেন্টারে দিব। ফার্মেন্টার কি স্যার? তো ফার্মেন্টার বায়োরিয়েক্টর। বায়োরিয়েক্টর কি স্যার? এমন কোন মেশিন বা এমন কোন সামান যেটাতে বায়োলজিক্যাল রিঅ্যাকশন হবে তাকে বায়োরিয়েক্টর বলা হয়। আর যেমন প্রেসার কুকার, প্রেসার কুকারে তুমি আহ কিছু বায়োলজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে, সাপোজ ডাল দিয়ে আর কিছু দিয়ে ওদেরকে সেদ্ধ করার জন্যই দিয়ে দিয়েছো বা ফার্মেন্টেশন করার জন্য দিয়েছো। তো ওখানে যে বায়োলজিক্যাল রিঅ্যাকশন হচ্ছে ইস্টের দ্বারা বা ডালের প্রোটিন যে ভাঙছে, গ্লুকোজ যে ভাঙছে, ওটাই কুকারটা, প্রেসার কুকারটাই তো তখন কি হয়ে যাবে?
তোমার গিয়ে বায়োরিয়েক্টর হয়ে যাবে। কথা বুঝলা? তো বায়োরিয়েক্টর এমন একটা ইনস্ট্রুমেন্ট প্লেস মেশিন যেখানে বায়োলজিক্যাল রিঅ্যাকশনকে কন্ডাক্ট করাবো, তাকে বায়োরিয়েক্টর বলা হয়। ঠিক আছে, এগুলো বড় বড় কোম্পানিতে যখন অ্যালকোহলিক বেভারেজ গুলো তৈরি করতে হয় তো বড় বড় বায়োরিয়েক্টর গুলো ইউজ করে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সিম্পলি বায়োরিয়েক্টরটা বুঝালাম। তো সুগার সোর্সকে বায়োরিয়েক্টরে দিয়ে ওখানে এড করে দিব আমরা কি, ঠিক আছে, ওখানে এড কি করব, এড করব স্যাক্রোমাইসিস। ঠিক আছে, স্যাক্রোমাইসিস, স্যাক্রোমাইসিস সেরিভেসি, সেরিভেসি। কথা বুঝতে পারলা? স্যাক্রোমাইসিস সেরিভেসি এটা কি? এটা স্যার ইস্ট। এটা এক প্রকার কি আছে? ইস্ট। একটু আগে স্যার এর ব্যবহার দেখলাম। এর ব্যবহার একটু আগে তোমার গিয়ে কি ছিল, বেকারি ইন্ডাস্ট্রিতে ছিল, ব্রেড বানানোর ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমরা এটা অ্যালকোহলিক বেভারেজ বানাচ্ছি বলে এটাকে আমরা অলসো কল্ড কি বলতে পারি, অলসো কল্ড ব্রেওয়ার্স ইস্ট, অলসো কল্ড ব্রেওয়ার্স, ব্রেওয়ার্স ইস্ট। এটাকে আমরা তখন কি বলছি, ব্রেওয়ার্স ইস্ট বলছি। কথা বুঝতে পারলে? আর দেখো স্যাক্রোমাইসিস সেরিভেসিকে অ্যাড করার পর ওখানে কি হবে, ওখানে হবে অ্যালকোহলিক ফার্মেন্টেশন হবে। ঠিক আছে, অ্যালকোহলিক ফার্মেন্টেশন বা অ্যালকোহলিক ফার্মেন্টেশন না বলে এটাকে আমি কোহল ফার্মেন্টেশন বলি। ঠিক আছে, তবে বেস্ট হবে কোহল ফার্মেন্টেশন ঘটবে। আর কোহল ফার্মেন্টেশনের রুলস কি আছে, কি তৈরি করবে, ইথাইল, ইথাইল অ্যালকোহল তৈরি করবে, ইথাইল অ্যালকোহল তৈরি করবে, প্লাস কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড পাফিট। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডও তৈরি করবে। তো আমাদেরকে এই ইথাইল অ্যালকোহলকে এক্সট্রাক্ট করতে হবে, ইথাইল অ্যালকোহলকে এক্সট্রাক্ট করতে হবে আর ইউজ, ঠিক আছে, ইন অ্যালকোহলিক বেভারেজ, অ্যালকোহলিক বেভারেজ। তো অ্যালকোহলিক বেভারেজ এগুলোকে ব্যবহার করা যাবে। কথা বুঝছেন? আর দেখো এখানে একটা পয়েন্ট আমি আর এড করে দিই, তারপর ভালো হবে আই থিঙ্ক। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টাইপ, টাইপ অফ অ্যালকোহলিক, অ্যালকোহলিক, অ্যালকোহলিক বেভারেজ, অ্যালকোহলিক বেভারেজ। ঠিক আছে, ডিপেন্ড অন অ্যালকোহলিক বেভারেজ, অ্যালকোহলিক বেভারেজের টাইপ কি হবে, ডিপেন্ড অন সুগার সোর্স, সুগার সোর্স এন্ড ডিস্টিলেশন, এন্ড ডিস্টিলেশন। अब তোমরা জিজ্ঞেস করবে স্যার ডিস্টিলেশন কি? হ্যাঁ, সুগার সোর্স তো বুঝিয়ে দিলাম, মানে বলবে না, বলে না যেমন চিনি দিবে সেরকম মিষ্টি হবে, তো ওই রকমেরই কাহিনী আছে। তুমি যে রকমের সুগার সোর্স দিবে আর ডিস্টিলেশন করছো কিনা আনডিস্টিলেশন হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে তোমার অ্যালকোহলিক বেভারেজের টাইপ ডিপেন্ড করছে। তো এখানে আমি তোমাদেরকে আগে রুলস শিখালাম। ঠিক আছে, হেডশট ক্লাস আছে বলে যে কি দৌড়ে পড়ে নিবা এরকম নেই, যা পড়বো যতটা পড়বো ভালো পড়বো, যাতে আমাকে এর মধ্যে কেউ না হারাতে পারে, এটা মনে রাখবা। ঠিক আছে, মানে এমন নেই রেডিমেড পড়া পড়ে বেরিয়ে যাব। তুমি এটা পড়া পড়, এনসিইআরটি নাও পড়ো, রিড নাও করো, তবে যে কোনো কোশ্চেনের অ্যান্সার পারবে, এটা আমার গ্যারান্টি আছে। ওপেন চ্যালেঞ্জ আছে। ঠিক আছে, 0 to 100 লেভেলে কন্টেন্ট প্রোভাইড করছি। আর এই টাইপের কন্টেন্ট তোমাকে কোন ইউটিউবার দিয়ে দিবে, কোন ইউটিউব চ্যানেলে দিয়ে দিবে, একবার পেয়ে আমাকে স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিবে যে কি স্যার আমি পেয়ে গেছি। কথা বুঝতে পারলে? তো এই কারণে আমি তোমাদেরকে বলি যে কি ক্লাসে ঢুকেছো, ঠিক আছে, ক্লাস করছো, কন্টেন্ট পাওয়ার পর তোমরা আরো 10টা ক্লাস করে হবে, তোমরা ডিফারেন্সিয়েশন তো নিজেই বুঝতে পারছো। ঠিক আছে, এখানে এদিক ওদিক দৌড়ে আর লাভ নেই, রেগুলার ওয়েতে একটা জিনিসকে ধরো আর ওতেই ক্লাস করো না, সবকিছু হবে, সবকিছু ইজি আছে। বাস তোমাকে স্থির বা স্টেবল হতে হবে, মাইন্ডকে আনস্টেবল থেকে স্টেবলে নিয়ে আসতে হবে। আনস্টেবল মাইন্ড কিছু করতে পারবে না। তুমি আজকে এদিকে দৌড়াবে, কালকে ওদিকে দৌড়াবে, ওটা চ্যানেল এটা চ্যানেল ওটা চ্যানেল, লাস্টে কিচ্ছু হবে না, বিভিন্ন ধরনের ট্র্যাপে ফেসে যাবে। আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কি এখানে রেগুলার ওয়েতে যতক্ষণ না 11-12 এর কমপ্লিট সিলেবাস শেষ করছি আমি তোমাদের সাথ ছাড়ছি না। কথা বুঝতে পারলাম? তো আমি মানে রিসেন্টলি একটা কোর্সও লঞ্চ করব, ঘাবড়াবে না যে কি ওই কোর্স কেনার কোনো ব্যাপার থাকবে না, ইউটিউবে একটা কোর্স লঞ্চ হবে আর এই ক্লাসেস গুলোই কোর্স হিসাবে চলবে। তোমার আমি এখন ভাবছি যে মিশন 100 রাখবো না, 200 or 365 অফ ডেজ, এরকম কিছু একটা ভেবে করা যাবে। ঠিক আছে,
তো তোমরা সাথ থাকো আর সততার সাথে বিশ্বাস করে ক্লাস করো, বিশ্বাসের ওপর সব টিকে আছে। কথা বুঝতে পারলে? বলে না যে কি ভগবান শ্রীকৃষ্ণের ওপর অর্জুনের বিশ্বাস এতটাই গভীর ছিল যে কি মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেখানে যেখানে যে যে সময়ে যে ভাবে তীর চালাতে বলেছে, অর্জুন কিছু জিজ্ঞেস না করে এদিক ওদিক বাস তীর চালিয়েছে, বলে মহাভারতের যুদ্ধ অর্জুন জিতেছে। তো নিট এক্সামিনেশন যদি একটা মহাভারত হয়, তো তোমরা আমার অর্জুন আর আমি তোমাদের কৃষ্ণ, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে আমার আঙ্গুল ধরো, গ্যারেন্টি আছে আমি এই মহাভারতের যুদ্ধ তোমাকে পার করাবো, এটা আমার গ্যারেন্টি আছে। কথা বুঝতে পারলাম? তাকে যাক, তো এবার আমরা এই পোর্শনটা একটু আরো ভালো করে বুঝে নিই, ঠিক আছে? সাপোজ ধরে নাও তুমি সুগার সোর্স হিসাবে যদি সুগার সুগার সোর্স, ঠিক আছে, সুগার সোর্স হিসাবে তুমি যদি বার্লি ইউজ করলা, ঠিক আছে, বার্লি ইউজ করলা ইস্ট দ্বারা, ঠিক আছে, স্যাক্রোমাইসিস সেরিভেসি, হ্যাঁ, ইস্টের নাম কি হবে? ইস্টের নাম হবে স্যাক্রোমাইসিস সেরিভেসি দ্বারা একে ফার্মেন্টেশন করলাম, ঠিক আছে। তো স্যাক্রোমাইসিস সেরিভেসি দ্বারা যখন ইস্টকে ফার্মেন্টেশন, বার্লিকে ফার্মেন্টেশন করব, তখন আমরা পাবো বিয়ার। কথা বুঝতে পারলা? তো দেখো বিয়ার এর ব্যাপারে একটা মিথস আছে, জেনে নাও। বিয়ার কে অনেক স্টুডেন্টরা ভাবে বা অনেক লোকজন যারা বিয়ার খেতে ধরে নিয়েছে বলে বিয়ার ক্ষতি তো করে না, বিয়ার খারাপ না, বিয়ার হচ্ছে ফলের রস, আপেলের জুস। তো এগুলো ফালতু কথা আছে, মানে কানা ঢুড়ে বাহানা। কথা বুঝতে পারলা? বিয়ার আপেলের বা ফলের রস না, বিয়ার বার্লিকে যখন আমরা ফার্মেন্টেট করি তখন বিয়ার তৈরি হয়। তো বিয়ারের মধ্যে অ্যালকোহল, ঠিক আছে, লিস অ্যামাউন্ট আছে, ঠিক আছে, লেস ইন অ্যামাউন্ট আছে, ঠিক আছে। মানে বিয়ারের মধ্যে অ্যালকোহলের অ্যামাউন্ট কি আছে? খুবই কম আছে। অ্যাপ্রক্স আমরা যদি ধরে নিই তো কত, 10%, 15% এগুলো আছে। বিভিন্ন ব্র্যান্ড এখানে মাইনে রাখে, যেমন কি 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 ব্র্যান্ড আছে, যেমন কিংফিশার, ঠিক আছে, যেমন কি আর কি আছে, 5000, 9000, টুবর্গ, এগুলো যে ব্র্যান্ড গুলো আছে এরা নিজে নিজে বিয়ারের কম্পোজিশনের মধ্যে এক্সট্রা অ্যাড অন বা আর কিছু করে, ঠিক আছে। তো বিয়ারের মধ্যে অ্যালকোহল লেস ইন অ্যামাউন্ট আছে 15 to 30% ধরে রাখো। এবার যদি আমরা অ্যালকোহল অ্যালকোহল অ্যামাউন্ট অ্যালকোহল অ্যামাউন্ট ইনক্রিজ করে দিই ইন বিয়ার, ঠিক আছে, দ্যাটস কল্ড ডিস্টিলেশন। আশা করি বুঝে গেছো। তো ডিস্টিলেশন কি? আমরা বিয়ারের মধ্যে যদি অ্যালকোহলের অ্যামাউন্ট কে বাড়িয়ে দিই তখন এটাকে ডিস্টিলেশন বলে, তখন ডিস্টিল ড্রিঙ্ক তৈরি হবে। আর এই ডিস্টিল ড্রিঙ্কের নাম কি হবে? ঠিক আছে, হুইস্কি। কি তৈরি হবে? হুইস্কি, ঠিক আছে, সরি, হ্যাঁ, হুইস্কি ওয়াইন, ঠিক আছে, ঠিক আছে। তো বিয়ের বার্লিকে আমরা ইস্ট স্যাক্রোমাইসিস সেরিভেসি দ্বারা ফার্মেন্টেড করলাম, তো বিয়ার তৈরি হলো যেখানে অ্যালকোহল কম অ্যামাউন্টে আছে। আমরা বিয়ারের মধ্যে অ্যালকোহলের অ্যামাউন্টকে বাড়িয়ে দিলাম, তখন আমাদের কাছে তৈরি হয়ে যাচ্ছে কি? হুইস্কি তৈরি হচ্ছে। তো হুইস্কি ডিস্টিল ড্রিঙ্ক আছে, কি আছে? ডিস্টিল ড্রিঙ্ক আছে। আর ওই রকমই ধরে নাও তুমি যদি এখানে 1 নাম্বার, তুমি দ্বিতীয়তে দেখে নাও, আমরা যদি এখানে গ্রেপস জুস ইউজ করি, গ্রেপস জুস, আঙ্গুরের রসকে ব্যবহার করি, তো আঙ্গুরের রসকে সেম ফার্মেন্টেশন যদি করি তাহলে আমাদের কাছে তৈরি হবে ওয়াইন। কি তৈরি হবে? ওয়াইন। তো ওয়াইনের মধ্যে অ্যালকোহল কম অ্যামাউন্টে আছে বলে এটা আনডিস্টিলড ড্রিঙ্ক আছে। আর ওয়াইনকে যদি আমরা ডিস্টিলড করে দিই তাহলে ওয়াইন থেকে তৈরি হবে ব্র্যান্ডি। কি তৈরি হবে? ব্র্যান্ডি। কথা বুঝতে পারলাম? এটা ট্রিককে এইভাবে মনে রাখবে, থেকে বি ফর বিয়ার থেকে হুইস্কি, ঠিক আছে, আর ডাব্লিউ ফর ওয়াইন থেকে ব্র্যান্ডি, ঠিক আছে।
এটা হবে। এবার দেখো আরো কিছুটা দেখে নাও, কেটে যাচ্ছে। তো এটা দেখে নাও কিছুটা আরো, যেমন কি 3 নম্বরে আমরা কি রাখতে পারি, গ্রেপ জুস সরিয়ে দিয়ে যদি আমরা সুগার ক্যান কে ব্যবহার করি, সুগার ক্যান কে ব্যবহার করি, বা আমরা এখানে পটেটো কেও ব্যবহার করতে পারি, পটেটো কেও ব্যবহার করতে পারি। তো সুগার ক্যান কে ব্যবহার করতে গেলে রাম তৈরি হবে, রাম। ঠিক আছে, পটেটো কে ব্যবহার করতে গেলে কি তৈরি হবে, ভটকা। ঠিক আছে, ভটকা তৈরি হবে। তো এগুলো হচ্ছে তোমার গিয়ে কি, এরা আবার ডিস্টিল ড্রিঙ্ক, এদের মধ্যে অ্যালকোহলের লেভেল এমনিতে অনেক বেশি থাকে, এরা আবার ডিস্টিল ড্রিঙ্ক আছে, এদেরকে এক্সট্রা করে ডিস্টিলড করতে হয় না। তো এগুলো বিয়ার, ঠিক আছে, আমরা কি কি বললাম, বিয়ার, তারপরে হুইস্কি, ব্র্যান্ডি, ওয়াইন, রাম, ভটকা। ঠিক আছে, এইগুলো সব হচ্ছে তোমার গিয়ে অ্যালকোহলিক বেভারেজ। ঠিক আছে, আব তোমাদেরকে যদি আমি স্লাইডের জিনিসগুলো বুঝিয়ে দিই, ঠিক আছে, তো এটাকে একবার দেখে নাও। ফার্মান্টেটেড বেভারেজ, ফার্মান্টেটেড বেভারেজ, ঠিক আছে, এই যে দেখো ওয়াইন, আর এটা কি আছে, বিয়ার আছে। তো এখানে আমরা কি করছি, সেক্রোমাইসিস সেরিভেসি আছে, ব্রেওয়ার সিস্ট একটু আগে বললাম, এটা যখন বেকারস এর ক্ষেত্রে ব্যবহার করি তো বেকার সিস্ট, আর এর ক্ষেত্রে আমরা অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করছি ব্রেওয়ার সিস্ট, is used to the production of beverage by fermenting melted cereals fruit juice। ঠিক আছে, cereals বলতে দানা গুলোকে বলি আমরা। ঠিক আছে, টু প্রডিউস ইথানল, ইথানল ইটস আ ইথাইল অ্যালকোহল, এটাই তো ইথাইল অ্যালকোহল আছে, কেমিস্ট্রিতে পড়ে হবে তোমরা সব। ঠিক আছে, ওয়াইন, বিয়ার আর প্রডিউস উইদাউট ডিস্টিলেশন। ঠিক আছে, ওয়াইন আর বিয়ার ডিরেক্ট তৈরি হয়, ডিস্টিলেশনের মাধ্যমে তৈরি হয় না। তাছাড়া দেখো হুইস্কি, ব্র্যান্ডি, রাম, জিন, অ্যারেক ইটিসি আর প্রডিউস বাই ডিস্টিলেশন অফ ফার্মেন্টেড বথ। ঠিক আছে, এই দুটোকেই ফার্মেন্টেড করে আমরা এতগুলো কিছু বানাতে পারি, বা রামকে ডিরেক্টলিও বানানো যায়। ঠিক আছে, ভটকাকে ডিরেক্টলিও বানানো যায়, অসুবিধার কিছু নেই। তাহলে আশা করি ভালো করে বুঝে গিয়ে হবে তোমরা কিভাবে অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রি কে আমরা ইন্ডাস্ট্রিতে আমরা কাকে ব্যবহার করছি, মাইক্রোবস কে ব্যবহার করছি। কথা বুঝতে পারছো? তো মাইক্রোবস এর ইম্পর্টেন্ট বুঝতে পারছো, লক্ষ কোটি টাকার যে ইন্ডাস্ট্রি আছে এগুলো, হ্যাঁ, ঠিক আছে, এটা পুরো কি পুরো ডিপেন্ড আছে কার উপর, মাইক্রোবস এর উপর, অণুজীবের উপর। তো মাইক্রোবস ক্ষতি না, অনেক বড় বড় উপকার করছে, তাই না? এবার যদি আমরা চলে আসি এই স্লাইডটাতে, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক্স ইন্ডাস্ট্রি। তো এই স্লাইডটাতে আবার আমি একটা নতুন স্লাইড নিয়ে তোমাদেরকে আগে বুঝিয়ে দিই, তারপর ওই স্লাইডটা পড়বো, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, তো আবার আমরা কি পড়বো, অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক আসলে কি, ল্যাটিন একটা ওয়ার্ড আছে, হ্যাঁ, যেখানে অ্যান্টি, অ্যান্টি মিন্স কি হচ্ছে, অপোজিট, অ্যান্টি মিন্স হয়ে যাচ্ছে কি, অপোজিট, আর বায়োটিক মিন্স হচ্ছে কি, বায়োটিক মিন্স হচ্ছে লাইফ, বায়োটিক মিন্স হচ্ছে লাইফ, এর মিনিং কি হচ্ছে, লাইফ। তাহলে জীবনের বিপরীতে, ঠিক আছে, জীবনের বিপরীতে যেটা কেমিক্যাল কাজ করছে সেই কেমিক্যালকে আমরা অ্যান্টিবায়োটিক বলি। তো অ্যান্টিবায়োটিকের যদি ডেফিনেশন আমি তোমাদেরকে লিখিয়ে পড়াই এখানে, তাহলে ভালো করে বুঝে নাও। অ্যান্টিবায়োটিক ইজ দ্য কেমিক্যাল, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক or such type of, such type of chemical, chemical, ঠিক আছে, which can, which can release from, which can, which can release, which can release from, which can release from microbes, microbes and, ঠিক আছে, microbes and kill, kill or prevent, kill or prevent, prevent the growth of, the growth of, the growth of another, another microbes, another microbes। ঠিক আছে, that's called, that's called, that's called অ্যান্টিবায়োটিক। এটাকে আমরা কি বলছি, অ্যান্টিবায়োটিক বলছি। হ্যাঁ, এই পয়েন্টটাকে একদম ভালো করে আমরা রাখবে। আমি ডেফিনেশনকে আরো সিম্পল করে দিচ্ছি, অসুবিধার কিছু নেই, যে এমন এক প্রকার কি কেমিক্যাল বা রসায়ন
যা কি করছে, যা কি করছে, মাইক্রোবস থেকেই বেরোচ্ছে, মানে অণুজীব থেকে বেরানো এক বিশেষ প্রকার রসায়ন, যা অন্য কোনো অণুজীবের বৃদ্ধিকে থামবে বা অন্য কোনো অণুজীবকে মেরে দিবে, তাকে আমরা অ্যান্টিবায়োটিক বলি। সিম্পল, সোজা অ্যান্ড ক্লিয়ার ডেফিনেশন, ঠিক আছে? তো অ্যান্টিবায়োটিক এক প্রকার, তাহলে কি হলো, কেমিক্যাল হলো। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক আরো সিম্পল করে দিই, অ্যান্টিবায়োটিক ইজ ইকুয়াল টু কেমিক্যাল, কেমিক্যাল, ঠিক আছে, যেটা কি করে, কিল, কিল অর প্রিভেন্ট, প্রিভেন্ট, ঠিক আছে, গ্রোথ অফ, গ্রোথ অফ মাইক্রোবস, যেটা মাইক্রোবস এর গ্রোথ কে কি করবে, প্রিভেন্ট করবে বা থামবে। কথা বুঝতে পারলা? তাকে আমরা কি বলছি, অ্যান্টিবায়োটিক। কথা বুঝেছো? তো অ্যান্টিবায়োটিক আসল কথা হচ্ছে কি, এর যে ইনভেনশন আছে, এর যে ইনভেনশন আছে, আমি এটাকে থাকতে দিচ্ছি এখানে, আমি তোমাদের জন্য একটা নিউ স্লাইড নিয়ে নিচ্ছি। কথা বুঝতে পারলা? নিউ স্লাইড নিয়ে আগে বুঝিয়ে দিই। ইনভেনশন, ইনভেনশন, ইনভেনশন অফ অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক আর অ্যাক্সিডেন্টাল, ঠিক আছে, অ্যান্টিবায়োটিকের যে ইনভেনশন আছে আর অ্যাক্সিডেন্টাল ইভেন্ট, আর অ্যাক্সিডেন্টাল, অ্যাক্সিডেন্টাল ইভেন্ট, ঠিক আছে, এই পয়েন্টটাও মনে রাখবে। অ্যান্টিবায়োটিককে কোনোদিনও জেনে বুঝে আবিষ্কার করা হয়নি। কোথাও অ্যাক্সিডেন্টাল ইভেন্ট আছে, কিন্তু এইম বা উদ্দেশ্য বা যে এর পিছনে উদ্দেশ্য মনসব ছিল, ওটা পিওরেস্ট ছিল। কথা বুঝতে পারলো? এখানে বলা হয় যে সাকসেস হওয়ার জন্য সব থেকে প্রথমে তোমাকে নিজের মনসবকে বা উদ্দেশ্যটাকে ক্লিন বা পিওর রাখা উচিত। কথা বুঝতে পারলা? যার মানে যেটাকে আমরা লোকাল ভাষায় বা উর্দুতে এরকম বলি নিয়ত, ঠিক আছে, যে কি যার নিয়ত যতটা ভালো, ঠিক আছে, তার সাথ দেওয়ার জন্য নেচার নিজেই চলে আসে। আর নেচার আসা মানে কি, ঈশ্বর, আল্লাহ, ভগবান ওর হেল্প করে, ঠিক আছে, সাথ দেওয়ার জন্য। তো তোমার যে পারপাস বা উদ্দেশ্য থাকা উচিত সব সময় কোনো কাজের জন্য, সে সব সময় পিওর থাকা চাই, ঠিক আছে। যেমন কি এখানে দেখো, অ্যান্টিবায়োটিকের ইনভেনশনে তোমার গিয়ে আমরা আলেকজান্ডার, ঠিক আছে, আলেকজান্ডার ফ্লেমিং কে দেখবো। তিনি কি করছিলেন, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়ারের পর, ওয়ার্ল্ড ওয়ারের পর যে সৈন্যগুলো, ঠিক আছে, ইনফেক্টেড হয়েছিল, ঠিক আছে, ইনফেক্টেড হয়েছিল, ইনফেক্টেড হয়েছিল, তাদের ড্যামেজ অর্গানে, ড্যামেজ অর্গানে বিশেষ কিছু ঘা হতো, ঠিক আছে, ওই ঘা থেকে বা ইনফেকশন থেকে, ওই ইনফেকশন থেকে তিনি কিছু ব্যাকটেরিয়ার কলোনি নিলেন, হুম, আর তিনি ওই ব্যাকটেরিয়ার কলোনিকে একটা পেট্রিয়েট প্লেটের মধ্যে গ্রো করালেন, পেট্রিয়েট প্লেটের মধ্যে গ্রো করালেন, ঠিক আছে, কিছু মেডিসিন বের করার জন্য। আর এটা ছিল কি, স্টেফাইলো, স্টেফাইলোকক্কাস, স্টেফাইলোকক্কাস ব্যাকটেরিয়াকে তিনি গ্রো করাচ্ছিলেন পেট্রিয়েট প্লেটে, ঠিক আছে, স্টেফাইলোকক্কাস ব্যাকটেরিয়াকে। তো তিনি কোনো সলিউশন না পেয়ে এটাকে আনওয়াশড ছেড়ে চলে গেছিলেন, আনওয়াশড ছেড়ে চলে চলে গেছিলেন, মানে এটাকে পরিষ্কার না করে ছেড়ে চলে গেছিলেন লেবে ফেলে। পরিষ্কার করতে হয়, তোমরা যখন লেবে যাবে তো এগুলো কাজ করতে গেলে পুরো মানে ক্লিন বা হাইজিনেশনকে মনে রাখতে হবে, যে কিভাবে ক্লিন করতে হবে, হাইজিন করতে হবে, আগে তো এগুলোই শিখতে হবে, ঠিক আছে। তো আনোয়ার ছেড়ে যখন গেলেন, তো দুদিন পর, 2 days later, ঠিক আছে, দুদিন পর যখন তিনি এলেন, তো ওখানে একটা অ্যানাদার, অ্যানাদার কি হচ্ছে, অ্যানাদার মাইক্রোবস, সো অ্যানাদার, অ্যানাদার মোল্ডস গ্রো, ঠিক আছে, একটা আলাদা মোল্ডস গ্রো হয়েছে। আর এই মোল্ডস কি করছে, রিলিজ, রিলিজ এ কেমিক্যাল, এই মোল্ডস থেকে এক প্রকার কি বেরোচ্ছে, কেমিক্যাল বেরোচ্ছে, ঠিক আছে, দ্যাট কিল অর প্রিভেন্ট, প্রিভেন্ট, প্রিভেন্ট স্টেফাইলোকক্কাস। হ্যাঁ, এই যে স্টেফাইলোকক্কাস গ্রো করছিল কিনা, তো এখান থেকে বেরানো কেমিক্যাল গুলো এর গ্রোথ কে থামছিল, এর গ্রোথ কে মিটাচ্ছিল। তো তিনি কি করলেন, এই কেমিক্যালকে, কেমিক্যালকে তখন বুদ্ধি করে এর অপোজিটে, এর অপোজিটে ব্যবহার করে নিলেন অ্যাজ অ্যান্টিবায়োটিক। কথা বুঝতে পারলা? এটাই ছিল তোমার অ্যাক্সিডেন্টাল ইনভেনশন এর কাহিনী, কার, অ্যান্টিবায়োটিক।
তো তুমি দেখো এখানে আমি যে বললাম না, যে উদ্দেশ্য বা নিয়ত, পারপাস পিওর থাকতে গেলে তোমার নেচার বা প্রকৃতিও তোমার হেল্প করে। আলেকজান্ডার ফ্লেমিং এর উদ্দেশ্য কত পিওরের ছিল। তিনি ভাবছিলেন যে কি ওয়ার ইনফেক্টেড যে পার্সন গুলো আছে তাদের ড্যামেজ অর্গানের এই স্টেফাইলোকোকাসের ইনফেকশনকে কিভাবে থামা যায়, কোনো মেডিসিন পেয়ে যায়। তিনি যখন কোনো সলিউশন পেলেন না, আনবাস ছেড়ে চলে গেলেন, সেখানে অন্য একটা মোল্ডস গ্রো করলো, আর ওই মোল্ডস থেকে বিশেষ প্রকার কেমিক্যাল বেরোচ্ছিল, ওই কেমিক্যালকেই অ্যান্টিবায়োটিক বলে ধরা হলো। কথা বুঝতে পারলো? তো এই আমাদের অ্যারাবিকে, ঠিক আছে, একটা সেন্টেন্স আছে, ইন্নামা আমালো বিনিয়াত, ঠিক আছে, এর ইটস মিনিং, মানে মানে মিনিংটা খুব গভীরে। মানে তুমি যা কাজ করবে সমস্ত কাজের ফল তোমার নিয়তের উপর ডিপেন্ড করে, তুমি কি নিয়তে বা কি একসেপ্টে, মানে কি উদ্দেশ্যে কাজটা করছো। তো আমাদের অনেক সময় উদ্দেশ্যটা যে হয় নোংরা হয়, জঘন্য হয়। উদ্দেশ্য জঘন্য হতে গেলে তুমি সাকসেস পাবে। তোমাকে নিজের উদ্দেশ্যকে পিওর রাখতে হবে, একদম হাইজিনেশন, ঠিক আছে, হাইজিনেটেড উদ্দেশ্য, পিওর ফর্ম। তারপর তুমি দেখো না তোমার প্রত্যেকটা কিছু হেল্প করতে লাগবে তোমার ওই জিনিসটাকে অ্যাচিভ করতে গিয়ে। আমরা ভাবি যে কি নিট এক্সামিনেশন বা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন খুব হার্ড হয়ে গেছে, ফিল্ডে কম্পিটিশন বাড়ছে, বাড়বে, কম্পিটিশনও বাড়বে, ঠিক আছে, ওটা স্বাভাবিক আছে, কিন্তু হার্ড হবে যখন তুমি উদ্দেশ্যকে পিওর রাখবে। তুমি উদ্দেশ্য রাখো যে কি আমি ডক্টর হয়ে যে কি কমসে কম 10 জনকে বা 15 জনকে ডেইলি ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট প্রোভাইড করবো। আমি নিজের গ্রামের আশেপাশের লোকেদেরকে একটা ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে পারবো। এরকম পিওর ফর্মের উদ্দেশ্য ক্রিয়েট করো। দেখো তোমার হেল্প করতে গিয়ে প্রকৃতি তোমার সাথে লেগে যাচ্ছে কিনা। কিন্তু তুমি যখন নিজের উদ্দেশ্য কেবলমাত্র টাকাতে সীমিত করে দিবে, জালিয়াতি করবে, আছে, আর এখন নাম বলে কিছু হবে না। এখন আমাদের এই সমাজে এমন এমন ডক্টর গুলো পাওয়া যাচ্ছে, মাঝে মধ্যে খবর গুলো উঠাবে, পাবে যে কি এখানে ধান্দলি করেছে, অপারেশন করার ক্ষেত্রে গিয়ে ভিতরে কিছু ছেড়ে দিচ্ছে আর কিছু করে দিচ্ছে। তো আসলে ওরা নিজের কাজকে অনেস্টির সাথে করছে না, ডিসঅনেস্টি চলে এসছে। তো বলে এইরকম করে অপমানিত হচ্ছে, ঠিক আছে, নিজের প্রফেশনকে বদনাম করছে। যাতে তুমি ডক্টরের অ্যাকচুয়াল প্রফেশনকে ধরে রাখতে পারো, তার জন্য তোমাকে কি করতে হবে, তোমার নিজের মাথার উদ্দেশ্যকে পিওর করতে হবে, শুদ্ধ করতে হবে। কথা বুঝতে পারলে? তো উদ্দেশ্যকে শুদ্ধ করো, তোমার সাহায্য সেই ঈশ্বর আল্লাহ ভগবান ঠিক করবে, ঠিক আছে, প্লাস আমি তো আছি তোমাদের সাথে, ঠিক আছে। দেখো, তো আমরা এখানে কি বললাম, এই যে স্টেফাইলোকোকাস ব্যাকটেরিয়া কে দমন করছিল কে, একটা স্পেশাল মোল্ডস। এই স্পেশাল মোল্ডসটাই কি ছিল, পেনিসিলিয়াম, ঠিক আছে, পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম নোটেটাম, পেনিসিলিয়াম নোটেটাম, ঠিক আছে, নোটেটাম একটা ফাঙ্গাস, ঠিক আছে। আর এখান থেকে যে কেমিক্যালটা পাওয়া গেছিল, ঠিক আছে, এই কেমিক্যালটার নাম কি ছিল, এই কেমিক্যালটার নাম হলো পেনিসিলিন, পেনিসিলিন, ঠিক আছে। এটা ফার্স্ট অ্যান্টিবায়োটিক ছিল, ফার্স্ট কি ছিল, অ্যান্টিবায়োটিক হিসাবে প্রগণ্য হলো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এই কারণে অ্যান্টিবায়োটিকের একটা ফর্মুলা বুঝতে হয়, যে অ্যান্টিবায়োটিক কার উপর অ্যাক্টিভ হয় জানো, অ্যান্টিবায়োটিকের ফর্মুলা হচ্ছে দুশ্মন কা দুশ্মন আপনা দোস্ত। ধরে নাও এটা এনিমি, ঠিক আছে, আর এটা এনিমি, এটা তুমি, ঠিক আছে, সেলফ এস করে দিচ্ছি, আর এটাও এনিমি, ঠিক আছে। আর দেখছি এটা তোমার শত্রু, ঠিক আছে, আর এর শত্রু হচ্ছে এই। তো বলে না এটা দুশ্মন, আর দুশ্মন কা দুশ্মন, মানে এর দুশ্মন এটা। তো তো দুজনের মধ্যে কি সম্পর্ক চলে আসছে, ফ্রেন্ড, হয় না, দুশ্মন কা দুশ্মন আপনা দোস্ত, ওই রকমের কাহিনী আছে। তো অ্যান্টিবায়োটিক যখন আমরা ভিতরে প্রবেশ করাবো, তো ধরে নাও আমাদেরকে সাপোজ কি হচ্ছে, কারো বডিতে ইয়ে গেছে তোমার স্টেফাইলোকোকাসের জন্য কোনো রোগ হচ্ছে, তো ওর বডিতে, আমি নিজের বডিতে কি ভরে দিই, যদি পেনিসিলিন ভরে দিই, তো পেনিসিলিন কি করবে, স্টেফাইলোকোকাস গুলোকে মেরে দিবে, ঠিক আছে।
তো স্টেফাইলোকোকাসকে যে মারবে, তো ও তো আমাকে মারছে না, ও মাইক্রোবসকে মারছে। তো ওর জীবনের বিপরীত হলো, আমার জীবনের সাপেক্ষে হলো। তো আমার জীবনের সাপেক্ষে বলে আমরা এটাকে প্রোবায়োটিক বলি। প্রোবায়োটিক ফর, ঠিক আছে, ফর মাইসেলফ, ফর মাইসেলফ, আমার জন্য, ঠিক আছে, আমার জীবনের সাথে, আমার জীবনের সাথে, আর ব্যাকটেরিয়ার জীবনে বিপরীতে। কথা বুঝতে পারলাম? এছাড়া আমরা যদি দেখি সাম ডিজিজ, সাম ডিজিজ, ঠিক আছে, ডিজিজ কিওর বাই, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক। তো আমি তোমাদেরকে কি বলি, অ্যান্টিবায়োটিক দ্বারা অনেকগুলো ডিজিজকে কিওর করা যাচ্ছে। যেমন কি এক্সাম্পল হিসাবে কলেরা, নাম শুনেছো? এই কলেরা রোগকে আমরা এখন কিছু ভাবি না, এগুলো ট্রিটমেন্ট কেবলমাত্র সম্ভব হয়েছে কার দ্বারা? অ্যান্টিবায়োটিক দ্বারা। ঠিক আছে, এই এমন এক সময় ছিল যে কি কলেরা রোগে পুরো পাড়া গ্রাম মরে শেষ হয়ে যেত। তো কলেরা, আর কি, তো তোমার গিয়ে ডিপথেরিয়া, ঠিক আছে, ডিপথেরিয়া, ডিপথেরিয়া, যেমন কি হুপিং কফ, হুপিং কফ, ঠিক আছে, হুপিং কফ, এগুলো, ঠিক আছে। আরো অনেকগুলো ডিজিজ আছে, যেগুলো ডিজিজকে আমরা অ্যান্টিবায়োটিক দ্বারা কি করতে পারি, ট্রিট করতে পারি। তবে একটা কথা সব সময় মনে রাখবে, এই জায়গায় তোমরা নোটিস করো, এই যে আলেকজান্ডার ফ্লেমিং কে আমাদেরকে একটা বিশেষ ক্রেডিট দেওয়া উচিত। তার কারণ কি হচ্ছে, এই সমস্ত ব্যক্তিরা ইতিহাসের পাতায় এমন ছিলেন যে কি যারা আমাদের জন্য এত বড় কিছু করে গেছে, মানব সভ্যতার জন্য বরদান কোনো কিছু দিয়ে গেছে, আর তার চাওয়া রূপে, তার দাম স্বরূপ ওনারা কিছু পান। তো এখন যা দেওয়া উচিত আমাদেরকে তাদের প্রতি সম্মান। কথা বুঝতে পারলাম? যেমন কি অ্যান্টিবায়োটিক কে মেডিকেল পারপাসে আর্নেস্ট, আর্নেস্ট চেইন, ঠিক আছে, এন্ড হ্যাকেল, হ্যাকেল ইউজ করেছিলেন, ইউজ অ্যাজ মেডিকেল, মেডিকেল পারপাস, ঠিক আছে, মেডিকেল পারপাসে আর্নেস্ট চেইন আর হ্যাকেল ইউজ করেছিলেন কাকে? অ্যান্টিবায়োটিকে সর্বপ্রথম। এর ফলে ওনাদেরকে নোবেল প্রাইজেও অ্যাওয়ার্ডেড করা হয়। তো কথা হচ্ছে যে কি তোমার উদ্দেশ্য সবসময় মানুষের কি মুখী হওয়া উচিত? কল্যাণমুখী হওয়া উচিত। তারপর তোমাকে রেসপেক্টফুলি সবাই পড়বে। আর অ্যান্টিবায়োটিক ইউজের ব্যাপারে আমি একটু তোমাদেরকে সতর্ক করে দিই, জাস্ট এক্সট্রা পয়েন্ট, এটা না বললে হবে না। অ্যান্টিবায়োটিক ইউজের ব্যাপারে WHO এখন প্রোগ্রাম চালাচ্ছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে কি একে অত বেশি ব্যবহার করো না, কারণ বেশি তো ইনভেন্টেড নেই, লিমিটেড আছে অ্যান্টিবায়োটিকটা। তো আমরা কি করছি এখন, নর্মাল সাধারণ সর্দি কাশি হলো অ্যান্টিবায়োটিক খেয়ে নিল, আর কিছু হলো অ্যান্টিবায়োটিক খেয়ে নিল। তো এগুলো বারবার যখন আমরা অ্যান্টিবায়োটিক খেতে থাকবো কিনা, তো এমন একটা সময় হবে যে ওই অণুজীবটা আমাদের বডিতে রেজিস্টেবল হয়ে যাবে। আর যখনই রেজিস্টেবল হয়ে যাবে, তখন ওই মাইক্রোবস পরবর্তীতে একটা বিশাল বড় মহামারী ক্রিয়েট করবে আমাদের দেহের মধ্যে। কারণ কি, আর ওকে মারার জন্য কোনো অ্যানাদার অ্যান্টিবায়োটিক নেই। তো অ্যান্টিবায়োটিকের ইউজ খুব যত কম পারা যায় তত করতে হবে। আর ইউজ করলেও ইউজের হিসাবে করতে হবে। আর এমন নেই যে ডক্টর ইউজের জন্য 7 দিন বা 14 দিনের ওষুধ দিল, এবার তুমি কি করছো, 3 দিনে ঠিক হয়ে যাচ্ছে, তো বাকি 4 দিন খেলা না বা 14 দিন করলা না। কোর্স কমপ্লিট না করে থাকাটাও কিন্তু, মানে তোমার যদি রোগ ঠিকও হয়ে যায়, কমসে কম অ্যান্টিবায়োটিক ডোজকে 7 দিন বা 14 দিন কমপ্লিট করবে। তার কারণ আছে দেখি, যাতে কমপ্লিটলি মারতে পারো। তুমি 3 দিন খেয়ে ঠিক হয়ে গেল, তো ওর মধ্যে আরো রেজিস্ট্যান্স পাওয়ার কি হবে, গ্রোথ হবে। কথা বুঝতে পারলা? এই কারণে অ্যান্টিবায়োটিক ইউজ কে কম থেকে কম ইউজ করতে হবে, ঠিক আছে। আর ইউজ করতে গেলে প্রপার, যাতে একটা ডোজ কে কমপ্লিট করতে পারো। কথা বুঝতে পারছো? থেকে যাবে। তো আমাদের অ্যান্টিবায়োটিক ইন্ডাস্ট্রিও কমপ্লিট হয়ে গেল। একবার এটা আমরা স্লাইড কে পড়ে নিই, ঠিক আছে। এই স্লাইডে কি বলছে, মাইক্রোবস ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রামস অর প্রোডাক্টস, অ্যান্টিবায়োটিক। এই সেই মহান ব্যক্তি আলেকজান্ডার ফ্লেমিং কে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই যে দেখো, পেনিসিলিন ফার্স্ট অ্যান্টিবায়োটিক আছে, ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং। হি অবজার্ভ দ্যাট স্টেফাইলোকোকি, ঠিক আছে, কুড নট গ্রো অ্যারাউন্ড মোল্ড পেনিসিলিয়াম। এই যে স্টেফাইলোকোকিটা ছিল, ও গ্রো করতে পারছিল না ওই কার চারপাশে, পেনিসিলিয়াম নোটেটামের চারপাশে। তখন তিনি ওর কেমিক্যাল থেকে কি ইনভেন্ট করলেন, তোমার গিয়ে
গ্রোয়িং, এই যে দেখো গ্রোয়িং আনওয়াশড কালচার প্লেটস, হি এক্সট্রাক্ট পেনিসিলিন ফ্রম ইট, ওখান থেকে কি এক্সট্রাক্ট করেছিলেন, পেনিসিলিন কে এক্সট্রাক্ট করেছিলেন। তো তোমাদের এই স্লাইড গুলো জাস্ট রিভিশন মাত্র হবে, আমি যেটা লিখে পড়াচ্ছি সব থেকে বেস্ট ওটাই, ঠিক আছে, বুঝতে পারলাম। তো আমাদের এখন অ্যান্টিবায়োটিক হয়ে গেল, আর কি হয়ে গেল, পুরো তোমার গিয়ে অ্যান্টিবায়োটিক আর অ্যালকোহলিক বেভারেজ ইন্ডাস্ট্রি পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো তোমাদেরকে আজকের ক্লাসটা আর লং করছি না, দু তিনটা টপিক আর বাকি থাকবে, এক দুটা হেডশট ক্লাস আর আসবে মাইক্রোবস থেকে, আর তোমাদের এই চ্যাপ্টার পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এখান পর্যন্তই, বাস পড়তে থাকো, পরিশ্রম করতে থাকো, সামনে এক্সাম আছে, আর নিজে এক্সামে বেস্ট দেওয়ার চেষ্টা করো। আর সব সময় মনে রাখবো, যত পড়বে তত কমই আছে, পড়া বেশি বা কম হয় না, এমন ভাবিও না যে আমি খুব বেশি পড়ে নিলাম। এক্সামিনার কে আন্ডার এস্টিমেট করবে না, এক্সামিনার শত্রু, আর শত্রুর জন্য রেডি হয়ে যেতে হবে। শত্রু যখন ওয়ার করবে তোমার উপর, কোন দিক থেকে আঘাত করে দিবে কেউ জানে না, যাতে ওর সমস্ত ওয়ারকে তুমি থামতে পারো, তার জন্য তোমার কাছে শিল্ড স্বরূপ হচ্ছে পড়া, এডুকেশন, ক্লাসেস, নোটস, রিভিশন, ইটিসি। কথা বুঝতে পারলে? তো এগুলো নিয়ে চলো, আর যত পারবে বই থেকে পড়ার চেষ্টা করবে। বই বলতে মানে যেটা তুমি বানাবে, হয়তো এনসিইআরটি ফলো করছো তো এনসিইআরটি, বা তুমি যদি নিজের কপি বা ইয়ে করে বানাচ্ছো তাহলে ওটা, ঠিক আছে, লিখে লিখে পড়ার চেষ্টা করো। সো থ্যাংক ইউ, থ্যাংকস আ লট ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি তোমাদেরকে ভালো লাগছে তো ক্লাসকে খুব জোর শেয়ার করো, সবার কাছে রিচ করিয়ে দেওয়ার চেষ্টা করো। বারবার বলছি, 11 এর ক্লাসের পোর্শন গুলোতে ভালো ভিউ হচ্ছে, বাট 12 এর ক্লাসের পোর্শন গুলোতে ভিউজ খুবই কম হচ্ছে। কেন হচ্ছে জানি না, পরিশ্রম তো আমরা যথাসম্ভব খুব বেশি পরিমাণে করছি, ঠিক আছে, সকাল সকাল এসে ক্লাসগুলো রেকর্ড করা, তারপরে আবার আপলোড করা, এডিটিং করা, এগুলো খুব কষ্টদায়ক কাজগুলো হচ্ছে। তো পরিশ্রমকে বিফল হতে দিও না, পরিশ্রমকে কাজে লাগাও, শেয়ার করো, আর যেখানে বুঝতে হবে অসুবিধা হচ্ছে কমসে কম কমেন্ট করো, ঠিক আছে, স্যার এই জায়গায় বুঝে গেলাম, হ্যাঁ স্যার, ওকে স্যার বুঝে গেলাম। এই লাভ রিয়েক্ট ফেক দেওয়ার প্রয়োজন নেই, আমি সবার কমেন্টের রিপ্লাই দিই। কথা বুঝতে পারলা? রিয়াক্ট না দিয়ে, ইমোজি না দিয়ে প্রপার বলো যে কি স্যার কোথায় সুবিধা হয়েছে বুঝতে, তো সুবিধা, হ্যাঁ স্যার ওয়েল, ভালো ক্লাস হয়েছে, আমার অসুবিধা নেই। যদি কোথাও অসুবিধা হচ্ছে, কোনো কোশ্চিন ক্রিয়েট হচ্ছে, তো কোশ্চিন ক্রিয়েট করো, ঠিক আছে, আর খুব জোর শেয়ার করো। থ্যাংক ইউ।